বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রস্তাবিত টেলিকম রিফর্ম পলিসি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। নির্বাচিত সরকার ছাড়া এমন একটি জাতীয় নীতি প্রণয়ন করা ঠিক হবে না বলে মনে করছে দলটি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া জানান। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টেলিকম খাতে নতুন নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। এদিকে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং আমরা মনে করছি, ওরাও মনে করছে, সবাই আগামী নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই ভালো হবে। জনগণ অত্যন্ত উৎসাহের সাথে, আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে। অন্যদিকে দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরাচারের দিকে ঠেলে দেবে। আমরা তো চাই প্রকৃত গণতন্ত্র। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে, আনুপাতিক ভোট, এটা কেন? এইটা আপনারা কিসের জন্য চান? যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে, স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। এনসিপি নির্বাচন চায়, তবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডে গণহত্যা ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি আরও বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংবিধান তৈরি করতে হবে, অন্যথায় আরেকটি অভ্যুত্থানের জন্ম হবে। দুপুরে এনসিপির চলমান জুলাই কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে গণ অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পথসভায় তিনি এইসব কথা বলেন। সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত সংবিধানের ৪৯ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সংক্রান্ত ১০০তম অনুচ্ছেদের সংশোধন করতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রে আইনের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হবে, তবে ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে ভিকটিম বা তার পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত কাউকে ক্ষমা করতে পারবেন না। আর বিচার প্রক্রিয়া সহজ করতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ খোলা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজনৈতিক ঐক্যের খোঁজে নবম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই দিন আলোচনায় স্থান পায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদের রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। এখন যেভাবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হলো, এর মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবেন। নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। ব্যক্তির সাথে ব্যক্তির ফৌজদারি অপরাধের যে হিসাব নিকাশ, সেইটা মাফ করবার কোনো এখতিয়ার রাষ্ট্রের থাকা উচিত না। বিচার সহজীকরণ করার জন্য, বিচার জনগণের দোরগোড়ে পৌঁছানোর জন্য এবং মামলার যে জটিলতা সেটা কমানোর জন্য। দলীয় শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করা সহ ক্ষমতার অপব্যবহার রোধে সকল দলের সম্মতিক্রমে ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন বলে মত দেন রাজনীতিকরা। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী
হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচার বিভাগ থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণের আহ্বান জানান। রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে তাদেরকেও অপর্যাপ্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখনও বৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি জাতীয় স্বার্থে আন্তরিকতা প্রদর্শন করায় রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐক্যমতে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী রবিবার আবার রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে ঐক্যমত্য কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গা মানবিক সহায়তা এবং তরুণদের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও ক্রীড়া সহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এর এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এ সময় মিয়াজাকি কাতসুরা বলেন, বাংলাদেশ এশিয়ায় জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হয়ে আসছে। জাপান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশ হবে 14 জুলাই। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ধার্য করেন। বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার বিষয়ে আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আইনজীবীরা। এর আগে মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছে। মানিকগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেফতার মানিকগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। বিকেলে মানিকগঞ্জে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 এর এজলাসের বিচারিক আদালতের বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী জামিন না মঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে বুধবার মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানার 2টি বিস্ফোরক মামলায় ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করে ঢাকা ও মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ সরওয়ার। লালবাগে ঐতিহাসিক হোসেনি দালাল ইমামবাড়া পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যেসব সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে সেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। পবিত্র আশুরা উপলক্ষে আগামী 6 জুলাই তথা 10ই মহরম দিনব্যাপী রাজধানীর বিভিন্ন সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। আশুরার প্রস্তুতি উপলক্ষে লালবাগের ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। এ সময় তিনি বলেন, আশুরার দিনে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পবিত্র আশুরাকে কেন্দ্র করে ডিএমপি প্রতি বছর একটি সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবছরও
যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে। এছাড়া আশুরার মিছিল চলাকালে পটকা, আতশবাজি, ধাতব বা দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। আমরা এখন পর্যন্ত আশঙ্কা পাইনি, তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। আইএসপিআর জানায়, ভোরে রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সেখান থেকে 3টি এসএমজি, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী নির্মূলে অভিযান এখনও চলছে। চলতি বছরের 19 মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রনিনপাড়া ও পাইখংপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর সশস্ত্র শাখার 3 সদস্য নিহত হয়। এদিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের রুমা উপজেলার সুসুংপাড়ায় পালিয়ে যাওয়া 122টি বম পরিবার ফিরে এসেছেন তাদের নিজ আবাসে। বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সদস্য প্রেষণে অন্য বাহিনীতে গিয়ে গুমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সেনা সদরের ব্রিফিংয়ে এই কথা বলা হয়েছে। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এই ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। ব্রিফিংয়ে মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতা সহিংসতার বিরুদ্ধে সেনাবাহিনী সচেষ্ট রয়েছে বলে জানানো হয়। এ সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সেনাবাহিনীর চলমান আভিযানিক কার্যক্রম সম্পর্কেও ধারণা দেন তিনি। ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার, ভেঙে গেছে অনেকের সাজানো গোছানো সংসার। তেমনি একজন গাজীপুরের কালিয়াকৈরের আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণ আন্দোলন দমাতে ছোড়া নির্মম গুলি কেড়ে নিয়েছে মামুনের সম্ভাবনাময় এক জীবন। আজও মা বাবার বুক ভাঙা আর্তনাদে ভারী আকাশ বাতাস। প্রতিনিধি একেএম শিশিরের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 4 আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসন টিকিয়ে রাখতে সারা দেশে যখন চলছিল নির্বিচারে হত্যাযজ্ঞ, ঠিক সেই সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় মিছিলে যোগ দেয় শহীদ আব্দুল্লাহ আল মামুন। ছাত্র জনতার আন্দোলন দমাতে সেই সময় মিছিলে চালানো হয় গুলি। পরদিন 5 আগস্ট শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় আব্দুল্লাহ আল মামুনের নিথর মরদেহ। দীর্ঘ প্রায় 11 মাস পর কেমন আছে মামুনের পরিবার? বাবা প্রবাসী হওয়ায় পরিবারের 2 বোন ও মায়ের কাছে মামুন যেন ছিল সকল কিছুর ঊর্ধ্বে। তাকে হারিয়ে এখন প্রায় দিশেহারা তার পরিবারটি। ভাইয়া প্রত্যেককে সম্মান করত। ও শহীদ হওয়ার পর আমার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আর বেশি মনে পড়ে। ছেলের যদি শহীদ হয়ে যায়, এটা আমার হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া। আমার কি আছে করার, একমাত্র দোয়াই আছে, এছাড়া কি আছে। শহীদের আত্মত্যাগ যেন আগামী প্রজন্ম ভুলে না যায়, সে বিষয়ে সরকারের সহযোগিতা চায় এলাকাবাসী। দিনদার ছেলে, সবসময় নামাজে একসাথে নামাজ পড়তে যাইতাম আমরা। তারপর এলাকার বিভিন্ন ভালো যত কাজ ছিল সব কাজে থাকতো। ছোট ভাই ছিল আমার, অনেক ভালো ছিল ভাই। আর এইদিকে মামুনের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সাথে তাদের যোগাযোগ আছে,
আর এছাড়া আমরা সবসময় তাদেরকে বলি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা কোনো পরামর্শ যদি প্রয়োজন পড়ে যাতে সবসময় আমাদেরকে জানায়, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে আর কি। আর জনপ্রতিনিধিদের যারা আছে ইউনিয়ন পরিষদে তারাও বিষয়টা অবগত আছে, যে কোনো প্রয়োজনে তাদের পাশে ইনশাআল্লাহ সবাই থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত রাখার মাধ্যমে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে, এমনটা প্রত্যাশা শহীদ আব্দুল্লাহর পরিবারের। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। দর্শকের ভালোবাসায় সিক্ত বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীকে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বর্ণিল আয়োজনে এই সময় মাই টিভির সাথে একসাথে পথ চলা তুলে ধরেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। ধন্যবাদ মাই টিভিকে। এই যাত্রায় সকলে আমরা একসাথে এই সংগ্রামে পাড়ি দিয়েছি। ধন্যবাদ। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা সময়ের সাথে আগামীর পথে দেশবাসীর শুভকামনা নিয়ে পূর্বের মতো সামনের রাস্তায় এগোতে পারি। উপকূলীয় জেলা বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই বাড়ছে। সরকারি তথ্য মতে 1/4 রোগী শনাক্ত হয়েছে এই জেলাতেই। সঠিক চিকিৎসা, পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত নার্স ডাক্তারের উপস্থিতিতে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। তবে ডেঙ্গু রোধে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন চিকিৎসকরা। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরগুনায় কমছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 170 জন ডেঙ্গু রোগী। যদিও বিগত কয়েকদিন রোগীর সংখ্যা কিছুটা কম ছিল, তবে টানা দুদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা ও এডিস মশার বিস্তার আরও রোগীর সংখ্যা বাড়িয়েছে। তবে আশার কথা হলো বর্তমানে হাসপাতালে চিকিৎসক সংকট নেই, নার্সের সংখ্যাও পর্যাপ্ত, ফলে সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রমের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের এখন ইনশাআল্লাহ ডাক্তার সংকট নাই, নার্স তাও আছে, পর্যাপ্ত স্যালাইন আছে। আমাদের যতটুকু করার আমরা এখন দুবেলাও রাউন্ড দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা ঝুঁকেছি। আর এদিকে একটা পৌরসভা খুব ভালো কাজ করছে, তারাও মশক নিধন কার্যক্রম করছেন। বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 3025 জন, আর মৃত্যু হয়েছে 27 জনের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশে গত 24 ঘন্টায় করোনায় কারোর মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন 8 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 218 জনের নমুনা পরীক্ষা করে 8 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার 3.67%। নতুন করে 8 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,52,162 জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা 29,523 জনে অপরিবর্তিত রয়েছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকায় একের পর এক চাঞ্চল্যকর খুন ও গ্যাং অপরাধে জড়িতদের গ্রেফতার করেছে র্যাব। 3টি ঘটনায় উঠে এসেছে নৃশংসতা আর অপরাধ জগতের অন্ধকার চিত্র। এসব বিষয়ে বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নানা নৃশংসতার কথা তুলে ধরে সংস্থাটি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। সোনারগাঁয়ে গলা কেটে যুবক রতনকে হত্যা মামলার প্রধান আসামি ইউনুসকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক ও আধিপত্য নিয়ে বিরোধ থেকেই ঘটে এই নৃশংস খুন। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে। কুমিল্লার তিতাসে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজমিস্ত্রি মোস্তফাকে হাত পা বেঁধে হত্যা করা হয়। র্যাব 11 ও র্যাব 6 এর অভিযানে বাগেরহাট থেকে আটক করা হয় 2 জনকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে এই মোস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে, তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা
বন্ধ করে তাকে ফেলে যায়। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী টুন্ডাবাবু গ্রেফতার। র্যাব 2 ও র্যাব 6 এর অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় জামিনে মুক্তি পাওয়ার পর সে অস্ত্র হাতে এলাকায় ত্রাস চালাচ্ছে। মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু 31 টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি র্যাব 2 এবং র্যাব 6। 3টি এলাকায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করেছে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অভিযান চলবে নিয়মিতভাবেই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে নারীসহ একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানান নিহত রুবি আক্তার এবং তার ছেলে মেয়েরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করে আসছিল। এরই সূত্র ধরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ সৃষ্টি হয়। সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।